বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম গোয়েন্দা তৎপরতার ওপর লিখিত বই মোসাদ ১। বইটি ইসরায়েলি দুই লেখক লিখেছেন, যথাক্রমে মিশেল বার জোহার ও নিসিম মিশেল। আর বইটি বাংলায় অনুবাদ করেছেন কায়কোবাদ মিলন। আশা করছি ভালো লাগবে। তবে পূর্বের মতো বলতে চাই, যেহেতু এটা ইসরায়েলি লেখকের লিখিত বই, তাই এতে মুসলিম ফিলিস্তিন আন্দোলন ও আমরা যে নেতাদের সম্পর্কে অবমাননাকর শব্দচয়নে সচেতন থাকি, সেক্ষেত্রে উক্ত লেখকদ্বয় তাদের নিজেদের স্বার্থের দৃষ্টিকোণ থেকে অনেক বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি রেখেছেন, যা সাধারণত আমাদের মুসলিম সমাজে সে দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না। সুতরাং বইটিকে নিষ্পরিবর্তনীয় রাখার জন্যই কেবল এভাবে পড়া হয়েছে। সুতরাং শ্রোতা হিসেবেও আমার অনুরোধ থাকবে, আপনারা লেখকের বিশেষণ, মতামত ও দৃষ্টিভঙ্গি নয়, বরং মোসাদের গোয়েন্দা তৎপরতার ওপর নজর রেখেই শ্রবণ করবেন। তো আজ পর্বের পঞ্চম পর্ব, তেহরানে লাশের পাহাড়। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে আমি বইয়ের বাকি পর্বগুলো দিতে শক্তি পাব। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তেহরানে লাশের পাহাড়। 2011 সালের 23 জুলাই ইরানের দক্ষিণ তেহরানের বনি হাশেম স্ট্রিটে বিকেল 4:30টার দিকে মোটরসাইকেলে এসে দুই বন্দুকধারী এক বিশিষ্ট ব্যক্তিকে তার বাড়িতে ঢোকার মুহূর্তে গুলি করে হত্যা করে। চামড়ার জ্যাকেট থেকে স্বয়ংক্রিয় অস্ত্র বের করে হত্যা শেষে দুই আততায়ী ঘটনাস্থল ত্যাগ করে। নিহত ব্যক্তির নাম দারিউস রেজাই নাজাদ, বয়স 35। তিনি পদার্থবিজ্ঞানের একজন প্রফেসর এবং ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির একজন বিশিষ্ট কর্মকর্তা। ইরানের রেজাই নাজাদই প্রথম ইরানি বিজ্ঞানী নন যিনি এভাবে আততায়ীর হাতে খুন হলেন। সরকারি তকমা লাগিয়ে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু টেকনোলজির উন্নয়নে ব্রতী ছিল। ইরান দাবি করে আসছিল, রাশিয়ার সহযোগিতায় তারা যে ভূশহর চুল্লি নির্মাণের প্রতি ছিল, তার লক্ষ্য ছিল সৎ। কিন্তু এই ভূশহর চুল্লির আড়ালে গোপনে ইরান পারমাণবিক আরও বেশ কিছু কার্যক্রম চালাচ্ছিল। ওই চুল্লিতে ইরান শক্তিশালী প্রহরার অধীনে কাজ চালাতো এবং সেখানে প্রবেশাধিকার ছিল এক কথায় কঠিন। সময়ের পরিবর্তনে ইরান তাদের আরও বেশ কিছু পরমাণু কর্মসূচির কথা স্বীকার করেছিল। যদিও শুরুতে তারা পরমাণু অস্ত্র নির্মাণ ও উন্নয়নের কথা অস্বীকার করেছিল, যদিও পশ্চিমা গোয়েন্দারা এবং ইরানের কিছু আন্ডারগ্রাউন্ড সংস্থা অভিযোগ করে আসছিল যে ইরানের বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিজ্ঞানীরা ইরানের প্রথম পরমাণু বোমা বানানোর কাজে রত। এক্ষেত্রে একটাই পথ ছিল, নৃশংস অভিযান চালিয়ে ইরানের গোপন পরমাণু কর্মসূচির কর্মকাণ্ড স্তব্ধ করে দেয়া। 2010 সালের 29 নভেম্বর, সময় সকাল 8:45, স্থান উত্তর তেহরান। ইরানের পরমাণু প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাজিদ শাহরিয়ার গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির পেছনের উইন্ডশিল্ডে হেলমেট পরা মোটরসাইকেল আরোহী ছোট্ট একটি যন্ত্র বসিয়ে দিতে সক্ষম হয়। মুহূর্তের মধ্যে সেই ডিভাইস বিস্ফোরিত হলো। 45 বছর বয়সী ডক্টর মজিদ নিহত এবং তার স্ত্রী আহত হন। একই সময় দক্ষিণ তেহরানে আরেক মোটরসাইকেল থেকে ডক্টর ফেরদাউন আব্বাসি দাভানির গাড়িতে অনুরূপ ডিভাইস প্রতিস্থাপন করা হলে সেটিও বিস্ফোরিত হয় এবং ডক্টর আব্বাসি ও তার স্ত্রী আহত হন। ডক্টর আব্বাসি হলেন আরেকজন পরমাণু বিজ্ঞানী। এই ঘটনার সঙ্গে সঙ্গে ইরান সরকার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে। উল্লেখ্য, এই দুই বিজ্ঞানী অত্যন্ত গোপনে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ইরানের পরমাণু প্রকল্পের প্রধান আলী আকবর সালেহি নিহত শাহরিয়ারকে শহীদ আখ্যা দিয়ে বলেন, তারা মহৎ কাজের সাথেই যুক্ত ছিলেন, আর তা হলো মানব কল্যাণ। সালেহি পারমাণবিক প্রকল্পের বিষয়টি এড়িয়ে যান। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত দুই বিজ্ঞানীকে অসম্ভব প্রতিভাধর আখ্যায়িত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। ইতোমধ্যে ডক্টর আব্বাসি আরোগ্য লাভ করলে আহমেদিনেজাদ তাকে ইরানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। ইরানের বিজ্ঞানীদের যারা হত্যা করেছিলেন তাদের পরিচয় কখনোই জানা যায়নি। 2010 সালের 12 জানুয়ারি সকাল 7:30
উত্তর তেহরানের শরীয়তি স্ট্রিটের বাসা থেকে বের হয়ে গাড়ির লক খুলছিলেন প্রফেসর মাহমুদ আলী মোহাম্মদী। তার গন্তব্যস্থল ছিল শরীফ কারিগরি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি। যখনই তিনি তার গাড়ির লক খুলছিলেন তখন ভয়ঙ্কর এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। নিরাপত্তা বাহিনী এসে দেখতে পায় মোহাম্মদীর গাড়ি বিধ্বস্ত এবং প্রফেসর মোহাম্মদীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। পরে জানা গেল প্রফেসর মোহাম্মদের গাড়ির সাথেই লাগোয়া একটি মোটরসাইকেলে ব্যাপক পরিমাণ বিস্ফোরণ রাখা হয়েছিল। ইরানের গণমাধ্যম এবার তার স্বরে বলতে থাকে যে মোসাদ এজেন্টরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ ঘোষণা করেন যে এই বর্বরোচিত হত্যাকাণ্ড ইহুদিবাদী প্রক্রিয়ার কথাই মনে করিয়ে দেয়। ৫৫ বর্ষীয় প্রফেসর মোহাম্মদী ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক প্রকল্পের একজন উপদেষ্টা। ইউরোপীয় মিডিয়া তাকে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সদস্য হিসেবে অভিহিত করে। এরা সরকারেরই প্যারালাল একটি সামরিক সংগঠন। কিন্তু প্রফেসর মোহাম্মদীর জীবন ও মৃত্যুর রহস্যাবৃত ঘটনার মতো পরিচয়ও রহস্যঘেরা। মোহাম্মদীর বেশ কয়েকজন বন্ধু-বান্ধবের ভাষায় মোহাম্মদী মূলত গবেষণাকর্মে ব্যাপৃত ছিলেন। সামরিক বাহিনীর কোনো প্রকল্প বা সংস্থার সাথে তিনি জড়িত ছিলেন না। আবার কেউ কেউ একথাও বলেছেন ইরান সরকারের বিভিন্ন ভিন্ন মতাবলম্বীদের সাথে তার যোগাযোগ ছিল এবং সরকার বিরোধী কর্মকাণ্ডেও তিনি অংশ নিয়েছেন। তবে একথা অনস্বীকার্য, প্রফেসর মোহাম্মদীর শেষকৃত্যে অংশগ্রহণকারীদের অর্ধেকই ছিল রেভলিউশনারি গার্ডের সদস্য। রেভলিউশনারি গার্ডের অফিসাররা তার কফিন বহন করেন। তদন্ত শেষে অবশেষে যা জানা যায় তা হলো প্রফেসর মোহাম্মদী ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। ২০০৭ সালের জানুয়ারিতে ডক্টর আরদাশির হোসেনপুরকে হত্যা করা হয়। এ সময় ব্যাপকভাবে প্রচারিত হয় যে তেজস্ক্রিয় বিষ দিয়ে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী তাকে হত্যা করেছে। লন্ডনের সানডে মেইল টেক্সাস ভিত্তিক স্টার্টকর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টেলিজেন্স থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করে। ইরান সরকার এই রিপোর্টটিকে নিয়ে উপহাস করে। তাদের ভাষ্য, মোসাদের পক্ষে ইরানের অভ্যন্তরে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা অসম্ভব এবং কখনোই সম্ভব নয়। ইরানি কর্মকর্তারা বলেন যে প্রফেসর হোসেনপুর তার বাড়িতে এক অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ইরান আরও গুরুত্ব দিয়ে জানায় যে প্রফেসর হোসেনপুর কখনোই ইরানের পারমাণবিক প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন বিখ্যাত তড়িৎচুম্বক সংশ্লিষ্ট বিশেষজ্ঞ। কিন্তু পরবর্তীতে জানা যায় যে প্রফেসর হোসেনপুর ইস্পাহান সিক্রেট ইনস্টলেশনে কাজ করতেন। সেখানে অপরিশোধিত ইউরেনিয়াম গ্যাসে পরিণত করা হতো। এই গ্যাস ইরানের ভূগর্ভস্থ নানতাস কেন্দ্রে পারমাণবিক গবেষণা উন্নয়নে ব্যবহৃত হতো। এই কেন্দ্রটি শক্তিশালী ও দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল। মৃত্যুর ২ বছর আগে হোসেনপুরকে বিজ্ঞান ও টেকনোলজির ক্ষেত্রে অবদানস্বরূপ ইরানের সর্বোচ্চ খেতাব প্রদান করা হয়েছিল। সামরিক গবেষণায় ব্যাপক সাফল্যের জন্য তাকে এই খেতাব দেওয়া হয়েছিল। ইসরায়েল তথা মোসাদের কথিত সময় নীতির ক্ষেত্রে ইরানের ২-৪ জন বিজ্ঞানী খতম করার বিষয়টি কিঞ্চিৎকর ঘটনাই বটে। লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার মতে দাগানের মোসাদ বাহিনী হিট টিম, স্যাকটাস গ্রুপ, ডাবল এজেন্ট নিধন প্রভৃতি ক্ষেত্রে বিশেষ করে ইরানের পারমাণবিক প্রকল্পে ধস নামাতে বছরের পর বছর ধরে সাফল্যের সাথে কাজ করে চলছে। স্টার্টফোর্স এর বিশেষজ্ঞ বিভাগের পরিচালক রেভা ভাল্লা বলেছেন, আমেরিকার সহযোগিতায় ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্পে মানব সম্পদ ধ্বংস ও নিষ্ক্রিয়করণের পাশাপাশি ইরানের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে ধ্বংসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। রেভা ভাল্লা বলেন, ৮০ দশকের শুরুতে ইরাকের ক্ষেত্রেও ইসরায়েল অনুরূপ ভূমিকা পালন করেছে। তখন মোসাদ ইরাকের ৩ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিল। বাগদাদ সন্নিহিত আসরিক পারমাণবিক চুল্লি নির্মাণে ইরাককে তখন পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছিল। ইরানের পারমাণবিক প্রকল্প বিলম্বিত করতে মোসাদ পরিকল্পনা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছিল। এক্ষেত্রে দাগানের মোসাদ বাহিনী নৃশংস পন্থা বেছে নিয়েছিল। দাগানের মোসাদ বাহিনী চেয়েছিল ইরান যাতে কোনোভাবেই একটি পারমাণবিক বোমা বানাতে সমর্থ না হয়। জন্মের পর থেকেই ইসরায়েল তার অস্তিত্ব নিয়ে সন্দিহান ছিল। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এই বলে সতর্ক করেছিলেন যে ইসরায়েলের বিলুপ্তি তিনি ঘটাবেন।
বিজ্ঞানীদের হত্যা করা মোসাদ কিছুটা বিজয়ের বেশে বটে, কিন্তু মোসাদের প্রায়শ্চিত্ত করার মতো উদাহরণও বিদ্যমান। ইরানের গোপন পারমাণবিক প্রকল্প ও এর অবকাঠামো ও পাওনাদির বিস্তারিত উদ্ঘাটনে মোসাদের ব্যর্থতার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা যেতে পারে। সত্যি বলতে কি, কয়েক বছরের ব্যবধানে ইরান পারমাণবিক প্রকল্পের চেয়ে অনেক শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। ইসরায়েল বা মোসাদ তার হদিশ সামান্যই অবহিত। পারমাণবিক প্রকল্পে ইরান প্রচুর অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে, ব্যাপক সংখ্যক বিজ্ঞানীকে নিয়োগ দিয়েছে। শুধু তাই নয়, ইরান গোপন পারমাণবিক বেস প্রতিষ্ঠা করেছে, সার্টিফিকেট পরমাণু পরীক্ষা চালাচ্ছে। অথচ ইসরায়েল বিস্তারিত বা গভীরের কিছু জানে না। আরও বিস্ময়কর ব্যাপার হলো, পারমাণবিক প্রকল্প নিয়ে ইরানের ছলাকলা কৌশলাদি পশ্চিমা গোয়েন্দাদেরও বোকা বানিয়ে চলেছে। মোসাদ তো অবশ্যই তার অন্তর্ভুক্ত। ইরানের রেজা শাহ পাহলভি 1970 সালে শান্তিপূর্ণ সামরিক প্রয়োজনে 2টি পারমাণবিক চুল্লি স্থাপন করেছিলেন, কিন্তু রেজা শাহের পারমাণবিক প্রকল্প ইসরায়েলকে বিন্দুমাত্র দুশ্চিন্তায় ফেলেনি, কেননা ইরান ছিল তখন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। 1977 সালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইজার ওয়েইজম্যান তেল আবিবে ইরানের জেনারেল হাসান তৌকিনিনের সম্মানে একটা পার্টিরও আয়োজন করেছিলেন। জেনারেল হাসান ইরানের সামরিক বাহিনী আধুনিকায়নে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইরান ও ইসরায়েল মিত্র দেশ। ইসরায়েল ইরানকে তখন অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করত। দুই দেশের মিত্রতার কারণে ওই সময় তাদের মধ্যে যে অতি গোপনীয় বৈঠক হয় তার বিবরণ পাওয়া গেছে। ইসরায়েলের ওয়েইজম্যান তখন ইরানকে বিশেষ ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহের অফার করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালক ডক্টর জুমম্যান তখন বলেছিলেন, তারা যে ক্ষেপণাস্ত্র ইরানকে রপ্তানি করার অফার দিয়েছেন তাতে পারমাণবিক ওয়ারহেড সংযোজন সম্ভব। কথা শুনে ইরানি মন্ত্রী তৌফিক খুবই চমৎকৃত ও উৎসাহিত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে এসব অস্ত্র সরবরাহের আগে ইরানে বিপ্লব সংঘটিত হয়ে যায়। ইরানের নতুন রেভলিউশনারি সরকার রাজা শাহের সমর্থকদের প্রায় নিশ্চিহ্ন করে ফেলে। নতুন সরকারের নীতি হয়ে দাঁড়ায় ইসরায়েলের সর্বাত্মক বিরোধিতা। ভগ্ন স্বাস্থ্যের অধিকারী রেজা শাহ দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং তদস্থলে রাষ্ট্র বা সরকার প্রধান হন আয়াতুল্লাহ আলী খোমেনি। দেশের শাসনভার বর্তায় খোমেনির সমর্থক মোল্লাদের ওপর। রাষ্ট্র ক্ষমতায় এসেই পারমাণবিক প্রকল্প ইসলাম বিরোধী আখ্যা দিয়ে খোমেনি সবগুলো পারমাণবিক প্রকল্প বন্ধ করে দেন। যে ভবনে পারমাণবিক চুল্লি ছিল তা বন্ধ এবং যাবতীয় যন্ত্রপাতি নষ্ট করে ফেলা হয়। কিন্তু 1980 সালে ইরান রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহার করেন। যুদ্ধে ইরানের জাতশত্রু ইরাকের পক্ষে অপ্রচলিত অস্ত্রশস্ত্রের ব্যবহার খোমেনিকে মারাত্মক ক্ষুব্ধ করে তোলে। আয়াতুল্লাহ খোমেনি অবশেষে অস্ত্রশস্ত্রের ব্যাপারে নতুন করে ভাবতে শুরু করেন। এমনকি খোমেনির মৃত্যুর আগেই তার উত্তরসূরি আলী খোমেনি তার সামরিক বাহিনীকে নতুন অস্ত্রশস্ত্র নির্মাণ ও সংগ্রহের নির্দেশ দেন। তিনি রাসায়নিক এবং পারমাণবিক অস্ত্র তৈরি ও সংগ্রহের ওপর গুরুত্ব দেন। আর এসব অস্ত্র বানানোর উদ্দেশ্য ছিল ইরাক যেসব বিধ্বংসী অস্ত্র দিয়ে ইরানিদের হত্যা করছে তার পাল্টা জবাব দিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ। ইরানের এই বিপ্লবীরাই একসময় পারমাণবিক অস্ত্র ইসলাম বিরোধী বলে ফতোয়া দিয়েছিলেন, কিন্তু পারমাণবিক অস্ত্র প্রকল্প হাতে নিয়ে তারা তাদের ফতোয়াগুলো উল্টে দিলেন। ইরানের পারমাণবিক প্রকল্পে অর্থায়ন ও মনোযোগ প্রদর্শনের বিষয়টি 80-র দশকের মাঝামাঝি সময় থেকেই খণ্ডিতভাবে প্রকাশ হতে শুরু করেছিল। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এই সময় ইউরোপে কান পাতলেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ইরানের পারমাণবিক অস্ত্রশস্ত্র সংগ্রহের ব্যাপারটি শোনা যেত। বেকার সাবেক সোভিয়েত সেনাদের কাছ থেকে পারমাণবিক বোমা ও ওয়ারহেড ইরানিরা কিনছে বলে বেশ গুজব ছিল। আর অর্থলোলুপ সাবেক সোভিয়েত বিজ্ঞানীরা ইরানে নানা অস্ত্রশস্ত্র টাকার বিনিময়ে বিক্রি করছে বলেও ব্যাপক প্রচারণা ছিল। পশ্চিমা পত্রপত্রিকা প্রায়শই লিখত যে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানী ও জেনারেলরা তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং ইরান সরকার তাদের চাকরি দিচ্ছে। রিপোর্টার তার উর্বর মস্তিষ্ক প্রসূত প্রতিবেদনে এও লিখত যে ইউরোপ থেকে তালাবদ্ধ ট্রাকের পর ট্রাক মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে। এই সময় রাশিয়া ইরানের ভূ শহরে একটি পারমাণবিক চুল্লি নির্মাণে চুক্তি স্বাক্ষর করেছে বলে খবর প্রকাশিত হয়। দুটি ছোট মাপের চুল্লি প্রতিষ্ঠায় চীন ইরানের মধ্যে চুক্তি হয়েছে বলে খবর বেরোয়। দুটি খবরে আমেরিকা ইসরায়েলের ঘুমকে হারাম করে দেয়।
তারা ইউরোপে গোয়েন্দা পাঠায় এবং নির্দেশ দেয় সত্যি সত্যি ইরান রুশদের পারমাণবিক বোমা কিনছে কিনা এবং তাদের বিজ্ঞানীদের এই কাজে নিয়োগ দিয়েছে কিনা। কিন্তু গোয়েন্দারা তা উদ্ঘাটনে ব্যর্থ হলেও রাশিয়া ও চীনের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে আমেরিকা, যাতে তারা ইরানের সাথে চুক্তি বাতিল করে। মার্কিন চাপে চীন ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে, রাশিয়া ইরানের সঙ্গে চুক্তি বহাল রাখে, কিন্তু গতি বিলম্বিত করতে শুরু করে। শর্ত হয় ইরানের পারমাণবিক চুল্লি নির্মাণে 20 বছরেরও বেশি সময় লাগবে এবং তা পুরোপুরি রাশিয়া ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণের থেকে সীমিত আকারে ব্যবহৃত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার সিআইএ অনুধাবনে ব্যর্থ হলো যে তাদের বোকা বানিয়েছে চীন ও রাশিয়া। কেননা ইরান ইতিমধ্যে সকলের অজান্তে বিশাল আকারে একটি পারমাণবিক প্রকল্প চালু করেছে। 1887 সালে দুবাইয়ে একটি গোপন সভা হয়। একটি নোংরা অফিসে 8 জন মানুষ বৈঠক করেন। এদের মধ্যে 3 জন ইরানি, 2 জন পাকিস্তানি এবং 3 জন ইউরোপের বিশেষজ্ঞ, যাদের মধ্যে 2 জন জার্মান। এরা প্রত্যেকেই ইরানের পক্ষে কাজ করছিল। এদিনের সভায় ইরান ও পাকিস্তান প্রতিনিধিদের মধ্যে গোপন চুক্তি হয়। পাকিস্তানের প্রচুর টাকা পয়সা দেওয়া হয়। আরও স্পষ্ট করে বললে, পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের প্রধান ডক্টর আব্দুল কাদের খান সভাতে উপস্থিত ছিলেন এবং মোটা অঙ্কের টাকা তার হস্তগত হয়। এই বৈঠকের বেশ কয়েক বছর আগে পাকিস্তান তাদের পারমাণবিক প্রকল্প চালু করে। পাকিস্তানের টার্গেট তাদের চিরশত্রু ভারতকে দমিয়ে রাখা। ডক্টর কাদের একটি পারমাণবিক বোমা বানাতে সহজেই বিদারণ সম্ভব এমন সামগ্রী পাগলের মতো খুঁজছিলেন। তিনি প্লুটোনিয়াম ব্যবহার করতে চাইছিলেন না, তার কাছে কাঙ্ক্ষিত ছিল উচ্চমাত্রার ইউরেনিয়াম। পাকিস্তান পরমাণু বোমার জনক ডক্টর আব্দুল কাদের খান পরমাণু বোমার ব্লুপ্রিন্ট ইউরোপীয় কোম্পানি ইউরেনকো থেকে চুরি করেছিলেন। 1970 সালে তিনি সেখানে কাজ করতেন। সেই সূত্রে তিনি পাকিস্তানে পারমাণবিক বোমা বানাতে শুরু করেন। কাদের খান কিছুদিনের মধ্যেই ইসরায়েলকে নিজেকে রূপান্তরিত করেন আজরায়েলে, কেননা তিনি আণবিক বোমার মেথড, ফর্মুলা এবং পরমাণু বোমা বিভিন্ন স্থানে বিক্রি করতে শুরু করেন। ইরান তার প্রধান খদ্দেরে পরিণত হয়। লিবিয়া এবং উত্তর কোরিয়া তার খদ্দের ছিল। ইরানিরা কাদের খান ছাড়াও অন্য সূত্র থেকে পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন এমন সরঞ্জামাদি কিনতে শুরু করে। ইরানিরা স্থানীয়ভাবে এসব কিভাবে তৈরি করতে হয় তাও শিখে ফেলে। বিশাল পরিমাণে ইউরেনিয়াম, সেন্ট্রিফিউজ, বৈদ্যুতিক সামগ্রী এবং যন্ত্রাংশ নানা পথে ইরানে আসতে শুরু করে। অপরিশুদ্ধ ইউরেনিয়াম কার্যকর করতে বিশাল আকার অবকাঠামো নির্মাণ করে ইরান। ইরানি বিজ্ঞানীরা পাকিস্তান এবং পাকিস্তানি বিশেষজ্ঞরা ইরানে গোপনে ব্যাপক হারে যাতায়াত শুরু করে। ধূর্ত ইরানিরা সব ডিম এক জায়গায় রাখার ব্যাপারে সতর্ক ছিল। দেশের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটি ছাড়াও ছদ্মবেশী ল্যাবরেটরি কিংবা প্রত্যন্ত অঞ্চলে তারা পারমাণবিক কর্মসূচি চালাতে অবকাঠামো গড়ে তোলে। কয়েকটি স্থাপনা তারা ভূগর্ভে স্থাপন করে। একটি পারমাণবিক প্ল্যান্ট ছিল ইস্পাহানে, আরেকটি আরাকে। নানতাজে সেন্ট্রিফিউজ সুবিধা সম্বলিত স্থাপনা গড়ে তোলা হয়। পবিত্র শহর কোমে আরেকটি প্ল্যান্ট গড়ে তোলা হয়। জানাজানি হলে ইরানিরা প্ল্যান্টগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। ধরা পড়া এড়াতে প্রয়োজনে মাটির স্তর ছেঁচে ফেলতেও তারা ভেবে রেখেছিল। ইরানিরা আন্তর্জাতিক আণবিক এনার্জি এজেন্সিকেও দক্ষতার সাথে ধোঁকা দিতে সক্ষম হয়েছিল। এমনকি এই সংস্থার চেয়ারম্যান মিশরের ডক্টর মোহাম্মদ আল বাদ্দিকেও তারা মিথ্যা তথ্য দিয়েছিল। ফলে ইরান নির্বিঘ্নে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে সমর্থ হয়েছিল। 1998 সালের 1 জুন যুক্তরাষ্ট্র প্রথমবার মতো পারমাণবিক ক্ষেত্রে ইরানি আয়োজনের প্রকৃত ব্যাপ্তি ও বিশালতা অনুধাবনে সক্ষম হয়। নিউ ইয়র্কে পাকিস্তানের পক্ষ থেকে এক বিজ্ঞানী এফবিআই অফিসে উপস্থিত হয়ে তাদেরকে বিস্তারিত অবহিত করেন। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চান। ভদ্রলোক নিজেকে ডক্টর ইফতেখার খান চৌধুরী বলে পরিচয় দেন। ইরানের পারমাণবিক প্রকল্পে পাকিস্তান কিভাবে সাহায্য সহযোগিতা করছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন বিজ্ঞানী ইফতেখার কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নিয়েছিলেন বলে এফবিআইকে জানান। ইরানের পারমাণবিক প্রকল্পে পাকিস্তানের কোনো বিশেষজ্ঞ শরিক হয়েছিলেন সে নামের তালিকায়ও ডক্টর ইফতেখার এফবিআইকে দেন। ডক্টর ইফতেখারের তথ্যপাত্য এফবিআই তদন্ত করে সত্যতা পায়। এফবিআই ডক্টর ইফতেখারকে আমেরিকায় থাকার ব্যবস্থা করে দেয় রাজনৈতিক অভিবাসী হিসেবে। এফবিআই ডক্টর ইফতেখারের তথ্যাদি অবহেলা ভরে ফেলে রাখে। এ ব্যাপারে কোনো উদ্যোগ যেমন নেয়নি, তেমনি ইসরায়েলকেও সতর্ক করেনি। এভাবে 4 বছর কেটে যায়, কিন্তু একসময় ইরানের পারমাণবিক কর্মসূচি প্রকাশ হয়ে পড়ে।
2002 সালের আগস্টে ইরানের বিরুদ্ধবাদী আন্ডারগ্রাউন্ড দল মুজাহিদিন আল খালক আরাক ও নান্তাজি ইরানের দুটি পারমাণবিক অবকাঠামোর কথা বিশ্ববাসীর কাছে ফাঁস করে দেয়। পরবর্তী সময়েও এমইকে ইরানের পারমাণবিক প্রকল্পাদি নিয়ে আরও তথ্য প্রকাশ করতে শুরু করে। সিআইএ তখনও সব খবর নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকে। সিআইএর ধারণা ছিল ইসরায়েল ও রাশিয়া বিপজ্জনক অভিযান পরিচালনায় আমেরিকাকে যুক্ত করতে চাইছে। সিআইএ তা আরও ধারণা করেছিলেন, যেহেতু মোসাদ এবং ব্রিটিশ M69 MEকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে বাঁচিয়ে রেখেছে, অতএব তাদের দেওয়া তথ্য নির্ভুল ও বিশ্বস্ত। ইসরায়েলি সূত্রমতে প্রকৃত সত্য হলো মোসাদের একজন অফিসার ইরানের বিশালাকা চুলের সন্ধান পায় নাতন যেতে। এটি মরুভূমির গভীরে অবস্থিত। একই বছর অর্থাৎ 2002 সালে ইরানের আন্ডারগ্রাউন্ডের এক নেতা সিআইএকে একটি ল্যাপটপ দেয়। এতে ঠাসা ছিল ইরানের পারমাণবিক নানা তথ্য। আন্ডারগ্রাউন্ডের ওই নেতা অবশ্য কিভাবে এই ল্যাপটপ তার হস্তগত হলো তা উল্লেখ করেনি। সিআইএ পরীক্ষা করে দেখল যে একটি তথ্য স্ক্যান করে সম্প্রতি ল্যাপটপে ঢোকানো হয়েছে। সিআইএ কিছু তথ্য অগোছালো ও অসম্পূর্ণভাবে উপস্থাপনের জন্য মোসাদকে দায়ী করল। যদিও সিআইএ জানত যে এসব তথ্য দিয়ে মোসাদ তাদের নিজস্ব সূত্র থেকে পেয়েছে, পরবর্তীতে আন্ডারগ্রাউন্ড সংগঠন এমইকে তা সরবরাহ করে। উদ্দেশ্য হলো পশ্চিমা দুনিয়া যাতে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হতে পারে। ইতিমধ্যে আমেরিকা ব্রিটেনের ডেস্কে ইরানের উল্লেখিত প্রকল্পের ব্যাপারে নানা তথ্য এসে জমা হচ্ছিল। এসব দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে ওঠে। ডক্টর কাদের খানের পারমাণবিক অস্ত্রের ব্যবসা নিয়েও বিশ্বব্যাপী নানা গালগল্প ও গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। অবশেষে কন্দনরত ডক্টর খান পাকিস্তানি টিভির পর্দায় আবির্ভূত হন। সেখানে তিনি স্বীকারোক্তি দেন যে তিনি পারমাণবিক বোমার ফর্মুলা ইত্যাদি লিবিয়া, উত্তর কোরিয়া এবং ইরানকে সরবরাহ করে কোটি কোটি টাকা কামিয়েছেন। এক পর্যায়ে ইসরায়েল ইরানের পারমাণবিক তথ্যাদি সরবরাহের ক্ষেত্রে বিশ্বস্ত সূত্র হিসেবে আবির্ভূত হয়। এখানে মোসাদ মেইর দাগানের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। দাগান মার্কিন গোয়েন্দাদের নিত্য নতুন তথ্য দিতে শুরু করে। এর মধ্যে ছিল কোম নগরীতে ইরান কিভাবে পারমাণবিক প্রকল্প গড়ে তুলেছে সে তথ্য। ইসরায়েলি গোয়েন্দারা বেশ কয়েকজন রেভলিউশনারি গার্ড ও পারমাণবিক প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাকে স্বপক্ষে ত্যাগ করতে সমর্থ হয়েছিল বলেও ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। মোসাদ সংশ্লিষ্ট দেশের গোয়েন্দা ও সরকারকেও ইরানের ব্যাপারে তথ্যাদি দিয়ে অবহিত করে। ওইসব দেশকে মোসাদ সতর্ক করে যে পারমাণবিক সামগ্রী ইত্যাদি যেন তাদের বন্দর থেকে ইরান অভিমুখে আসতে না পারে, ওইসব জাহাজকে যেন জব্দ করা হয়। প্রকৃতপক্ষে উল্লেখিত গোয়েন্দা তথ্য ইসরায়েলের পক্ষে যথেষ্ট ছিল না। এদিকে মৌলবাদী ও ধর্মান্ধ ইরান প্রকাশ্যে তাদের বিরুদ্ধের কয়েকটি দেশকে ধ্বংসের ঘোষণা দিল। এক্ষেত্রে ইরানের পিছু নেওয়া ছাড়া ইসরায়েলের আর কোনো গত্যন্তর ছিল না। ইসরায়েলও ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে চোরাগুপ্তা যুদ্ধ ঘোষণা করল ইরানের বিরুদ্ধে। 16 বছর ধরে চলা এর পূর্বসূরির অসাবধানতা ও উদাসীন্য মোসাদের বস দাগানের জন্য খুবই বিড়ম্বনা কষ্টের ছিল। ইরানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মোসাদের দাগান। 2006 সালের মধ্য ইরানে একটি প্লেন বিধ্বস্ত হয়, সকল যাত্রী নিহত হন। এদের মধ্যে রেভলিউশনারি গার্ডের সিনিয়র সদস্যরাও ছিলেন। আহমদ কাজামি নামের ওই সংগঠনের একজন কমান্ডারও নিহত হন। ইরান বলে খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে, কিন্তু স্টার্টকর গ্রুপ আভাস দেয় পশ্চিমা গোয়েন্দারা ওই বিমান ধ্বংসের নেপথ্যে। এর ঠিক 1 মাস আগে ইরানের একটি সামরিক পরিবহন বিমান তেহরানের একটি বাড়ির উপর ধসে পড়ে। যাত্রী ছিল 99, সকলেই নিহত হন। এদের মধ্যে অধিকাংশ ছিল সরকার অনুগত রেভলিউশনারি গার্ডের অফিসার এবং সরকারপন্থী সাংবাদিক। 2006 সালের নভেম্বরে আরেকটি সামরিক বিমান তেহরানে উড্ডয়নকালে বিধ্বস্ত হয়। এতে রেভলিউশনারি গার্ডের 36 সদস্য নিহত হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীও এই ঘটনার জন্য আমেরিকা, ব্রিটিশ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে দায়ী করেন। ইতিমধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তা দাগান ইরানের ক্ষেত্রে তার দেশের কর্মকৌশল নির্ধারণের প্রধানতম ব্যক্তিকে পরিণত হয়ে পড়েন। তিনি উপলব্ধি করেন যে ইরানকে দমাতে সর্বাত্মক যুদ্ধই অনিবার্য, তবে তিনি সেই রণকৌশল শেষ ঔষধ হিসেবে ব্যবহারের পক্ষপাতে ছিলেন। নাশকতা শুরু হয় 2005 সালের ফেব্রুয়ারি থেকে। আন্তর্জাতিক মিডিয়া ডাইলাম পারমাণবিক কেন্দ্রে একটা বিস্ফোরণের খবর দেয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিপর্যয় বলে বলা হয়।
একটা অচিহ্নিত বিমান থেকে ওই মিসাইল ছোড়া হয়েছিল বলে দাবি করা হয়। একই মাসে বুশাহারে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়া নির্মিত একটি পারমাণবিক চুল্লিতে এখান থেকে গ্যাস সরবরাহ করা হতো। পরমাণু পরীক্ষা কেন্দ্রে পারচিনে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই কেন্দ্রটি ইরানিদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সরকার বিরোধী আন্ডারগ্রাউন্ড নেতারা দাবি করেন বিস্ফোরণে গোপন ল্যাবরেটরির মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। 2006 সালের এপ্রিলে ইরানের কেন্দ্রীয় পরমাণু কেন্দ্র উৎসব মুখর ছিল। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল সংখ্যক বিজ্ঞানী, টেকনিশিয়ান এবং ইরানের পারমাণবিক কেন্দ্রসমূহের প্রধানরা ভূগর্ভস্থ ওই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। এই কেন্দ্রে হাজার হাজার সেন্ট্রিফিউজ 24 ঘন্টা ধরে মন্থন করা হতো। উৎসব মুখর এই অনুষ্ঠানে ইরানিরা পারমাণবিক ক্ষেত্রে আরেকটি সাফল্যের ঘোষণা দিতে যাচ্ছিল। নতুন আরেকটি পারমাণবিক কাসকেড উদ্বোধনী লগ্নে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রধান প্রকৌশলী কাসকেড উদ্বোধনের বোতাম টিপলেন, কিন্তু ভয়াবহ এক বিস্ফোরণ সংঘটিত হলো। কেঁপে উঠল বিশাল আকায় চেম্বার। পাইপগুলো কানে তালা লাগানো আওয়াজ তুলে খণ্ড বিখণ্ড হতে লাগলো। উপসংহার হলো পুরো কেন্দ্রই ধ্বংস হয়ে গেল। ইরানের পারমাণবিক প্রকল্পের প্রধান অজানা শত্রুদের কারসাজি উল্লেখ করে এই ভয়াবহ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের সাজার আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, এই অজানা লোকগুলোই ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির ব্যবহার করেছিল কোনো জায়গায়। সিপিএসটিভি সেন্ট্রিফিউজ বিস্ফোরণের কারণ হিসেবে জানা যায় যে উদ্বোধনের পূর্বে ক্ষুদ্র মাত্রার একটি বিস্ফোরণে এই ভয়াবহ ঘটনা ঘটে। সিবিএস আরও জানায়, নান্তাস বিস্ফোরণের নেপথ্যে ছিল ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। ইসরায়েলের এক্ষেত্রে মার্কিন গোয়েন্দাদের সহযোগিতায় দিয়েছিল। 2007 সালের জানুয়ারিতে আবার ইরানি সেন্ট্রিফিউজ সফিস্টিকেটেড অন্তর্ঘাতের সম্মুখীন হয়। পশ্চিমা গোয়েন্দারা ইস্টার্ন ইউরোপিয়ান কোম্পানি খোলে। এসব কোম্পানির মালামাল কিনতে শুরু করে ইরানিরা। ইরানের সেন্ট্রিফিউজে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় যা রক্তনালীর মতো কাজ করে, তা এই মার্কেট থেকে কেননা ইরানের উপর জাতিসংঘের অবরোধ চলার কারণে খোলা বাজার থেকে তা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। ফলে ইরানকে মালামাল ক্রয়ে বোগাস এবং ভুয়া ইস্টার্ন ইউরোপীয় কোম্পানির শরণাপন্ন হতে হয়। এসব কোম্পানির রুশ ও ইরানি এক্সাইলরা পরিচালনা করত, আর এরা গোপনে পশ্চিমা গোয়েন্দাদের হয়ে কাজ করত। এসব যন্ত্রপাতি প্রতিস্থাপনের পর ইরানিরা বুঝতে পারে তারা ধোকায় পড়েছে, কেননা ওইসব যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ এবং ব্যবহারযোগ্য। 2007 সালে মে মাসে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক গোপন নির্দেশে সই করেন। ওই নির্দেশে তিনি সিআইএকে যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত কিংবা বিঘ্ন সৃষ্টির কথা বলেন। এই সিদ্ধান্তের পর পশ্চিমা গোয়েন্দারা ইরান যাতে যন্ত্রপাতি ও কাঁচামাল না পায় সে লক্ষ্যে উদ্যোগ নেয়। আগস্টে মোসাদের দাগান আমেরিকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিকোলাস বার্নসের সাথে সাক্ষাৎ করে ইরানের ব্যাপারে তার কর্মকৌশল তুলে ধরেন। সাবোটেজ, বিস্ফোরণ, অন্তর্ঘাত গত 7 বছর ধরে ইরানকে মোকাবেলা করতে হয়েছে। বুশার চুল্লির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ না করার বিষয়টি ছিল রহস্যাবৃত, যে কারণে প্রকল্পটি শেষ করতে 2 বছর দেরি হচ্ছিল। 2008 সালের মে মাসে আরাক কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উচ্চমাত্রার নিরাপত্তাপ্রাপ্ত ইস্কাহান পারমাণবিক কেন্দ্রটিও ভয়ঙ্করভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়। 2008 ও 10 সালে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করে যে টিনার্স নামের একটি কোম্পানি ইরান ও লিবিয়ার পারমাণবিক কেন্দ্র ধ্বংসে জড়িত। কোম্পানিটি সুইজারল্যান্ডের। এই পরিবারের সকলেই প্রকৌশলী। তারা অন্তর্ঘাতমূলক কাজে সিআইএকে সহযোগিতা করেছে এবং সিআইএ এই কাজে তাদেরকে $10 মিলিয়ন দিয়েছে। সুইস সরকার এই পরিবারের প্রতি যাতে কোনো মোকদ্দমা না করে সেজন্য সিআইএ নেপথ্যে থেকে কাজ করেছে, কেননা পারমাণবিক স্থাপনার জন্য অবৈধ পথে যন্ত্রপাতি সরবরাহের দায়ে ওই কোম্পানির বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। ওই প্রকৌশলী পরিবারের পিতা ফ্রেডরিক টিনার এবং তার 2 ছেলে উর্স এবং মার্কো ইরানের নান্তাস পারমাণবিক প্রকল্পের জন্য ত্রুটিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম ব্যবহার করেছিল। এর ফলে 50টি সেন্ট্রিফিউজ ধ্বংস হয়েছিল। টিনার পরিবার প্রেসার পাম্প কিনেছিল জার্মানির ফেইফার ভ্যাকুয়াম কোম্পানি থেকে। সর্বশেষ বিক্রি করা হয় ইরানে। টাইম ম্যাগাজিনের দৃঢ়তার সাথে উল্লেখ করে যে আর্কটিক সাগরের একটি জাহাজ ছিনতাইয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদি জড়িত। ওই জাহাজটি ফিনল্যান্ড থেকে আলজেরিয়া যাচ্ছিল। রুশ ক্রুরা জাহাজটি চালাচ্ছিল। বলা হচ্ছিল জাহাজটি কাঠ নিয়ে যাচ্ছিল। যাত্রার 2 দিনের মাথায় 2009 সালে 24 জুলাই জাহাজটি
8 ছিনতাই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 1 মাস পর রাশিয়া দাবি করে যে ছিনতাই করা জাহাজটির নিয়ন্ত্রণ আবার রুশ কমান্ডোরা গ্রহণ করেছে। লন্ডন টাইম এবং ডেইলি টেলিগ্রাফ উল্লেখ করে যে মোসাদি এই তথ্য রাশিয়াকে দিয়েছে। দাগানের লোকেরা জানিয়েছে যে ওই জাহাজে ইউরেনিয়াম ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে। রাশিয়ার সাবেক এক সামরিক কর্মকর্তা এই ইউরেনিয়াম ইরানিদের কাছে বিক্রি করে দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে পাইরেসির বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছিলেন অ্যাডমিরাল কোটস। তিনি টাইম ম্যাগাজিনকে নিজের থেকেই জানান যে ওই জাহাজ মোসাদের লোকজন হাইজ্যাক করেছিল। জাহাজ ভর্তি ইউরেনিয়াম যাতে গন্তব্যে পৌঁছতে না পারে সে লক্ষ্যেই এই ছিনতাই। ইরানের প্রতি অব্যাহত আক্রমণের প্রেক্ষাপটে তারাও নিশ্চুপ বসেছিল না। 2005 সাল থেকে 2008 সালের মধ্যে ইরান অত্যন্ত গোপনীয়তার সাথে কোমের কাছে নতুন একটি পারমাণবিক অবকাঠামো তৈরি করে। তারা এখানে 3000 সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করে, আর এটি ছিল ভূগর্ভস্থ কেন্দ্র। 2009 সালের মাঝামাঝি ইরান উপলব্ধি করে যে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েল তাদের কোম পারমাণবিক স্থাপনা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। ইরান চালাকি এবং তড়িঘড়ি করে আন্তর্জাতিক কেন্দ্রকে তাদের কোম পারমাণবিক কেন্দ্রের অস্তিত্ব জানান দেয়। কয়েকটি সূত্র জানায় ইরান পশ্চিমে এক গোয়েন্দাকে সম্ভবত ব্রিটিশ M16 লোক আটক করতে সমর্থ হয়। ওই গোয়েন্দা কোম সম্পর্কিত বিশ্বাসযোগ্য তথ্যাদি সংগ্রহ করেছিল। ইরান তাদের মর্যাদা রক্ষা ও বদনাম এড়াতে কোম পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বের জানান দেয়। ইরানি ঘোষণার 1 মাস পর সিআইএর পরিচালক লিওন পেনেট্রো টাইম পত্রিকাকে জানান যে তারা 3 বছর ধরে ইরানের কোম পারমাণবিক কেন্দ্র সম্পর্কে অবহিত এবং মোসাদি তা উদ্ঘাটনে সমর্থ হয়। কোম পারমাণবিক কেন্দ্রের অস্তিত্ব উদ্ঘাটনে মোসাদ, সিআইএ এবং M16 যেন যে জড়িত ছিল তা বলাই বাহুল্য। ফরাসি সূত্র মতে উল্লেখিত 3টি গোয়েন্দা সংস্থার এক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করত এবং ইরানের ভেতরে অভিযান চালাত মোসাদ। 2010 সালের বেশ কয়েকটি বিস্ফোরণের সাথে মোসাদ জড়িত ছিল। এতে একটি প্ল্যান্টের 18 ইরানি টেকনিশিয়ান নিহত হন। জাগ্রস মাউন্টেন্স নামের এই প্ল্যান্টে সোহাব নামের মিসাইল অ্যাসেম্বল করা হতো। ব্রিটিশ ও আমেরিকানদের সাথে নিয়ে মোসাদ 5 জন পরমাণু বিজ্ঞানীকে গুম বা হত্যা করে। আমেরিকা ব্রিটিশ গোয়েন্দাদের সাথে মোসাদের অতিরিক্ত সখ্যতা করে ওঠার পেছনের মানুষটিরও মেইন দাগান। মোসাদের পরিচালক হয়েই তিনি বিদেশি গোয়েন্দাদের সাথে সখ্যতা বৃদ্ধির নির্দেশ দেন। দাগানের উপদেষ্টারা অবশ্য এই ধারণার বিরোধিতা করেছিলেন, কিন্তু দাগান তাদের পরামর্শে কর্ণপাত করেননি, বরং উপদেষ্টাদের তিনি বলতে গেলে শাসন এবং অধীনস্থ গোয়েন্দাদের বিদেশি গোয়েন্দাদের সাথে সমন্বয় করে কাজ করার কঠোর নির্দেশ দেন। ব্রিটিশ ও আমেরিকার গোয়েন্দাদের পাশাপাশি দাগানের একটি গুরুত্বপূর্ণ সোর্স ছিলেন ইরানের বিরোধী দলের নেতারা। দাগান তাদের সরবরাহকৃত তথ্যাদি খুবই আস্থায় নিতেন। ইরানের বাইরে ইরানের ন্যাশনাল কাউন্সিল ফর রেসিডেন্সের নেতারা প্রথা বহির্ভূতভাবেই প্রায়শই সাংবাদিক সম্মেলন করতেন। এসব সাংবাদিক সম্মেলনে ইরানের পারমাণবিক প্রকল্পের সাথে যুক্ত বিশিষ্ট বিজ্ঞানীদের নাম প্রকাশ করা হতো। এরকম এক বিজ্ঞানী হলেন মোহসিন ফাখরিজাদে। 49 বছর বয়সী এই বিজ্ঞানী তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান অধ্যাপক। তাকে রহস্যজনক ব্যক্তি হিসেবে অভিহিত করে থাকে ইরান সরকারের বিরোধীরা, কিন্তু রেসিস্ট্যান্ট গ্রুপ তার ব্যাপারে বিস্তারিত ফাঁস করে দেয়। এর মধ্যে একটি তথ্য হলো 18 বছর বয়স থেকেই ফখরি রেভলিউশনারি গার্ডের সদস্য। তার ঠিকানা, পাসপোর্ট নম্বর, বাসাসহ যাবতীয় ফোন নম্বর ফাঁস করা হয়। ফখরি যথার্থ একজন নামী বিজ্ঞানী। শেহাব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে পারমাণবিক বোমা প্রতিস্থাপন, বোমার ক্ষুদ্রতম সংস্করণ উদ্ভাবনে তার টিম খুবই দক্ষ। উল্লেখিত কারণে ফখরিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভিসা দিতে অপারগতা জানায়। বিদেশে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। ইরান সরকার বিরোধীরা ফখরির সঙ্গে বিজ্ঞানীদের নাম থাম যেমন প্রকাশ করে, তেমনি তার গোপন ল্যাবরেটরি অবস্থানও প্রকাশ করে। এর ফলে আর বুঝতে বাকি থাকে না মৃত্যুদণ্ডের তালিকায় ফখরির অবস্থান কী। আর এর একটা বিকল্প আছে, তা হলো ফখরি যদি নিজ দেশ ও দল ছেড়ে পশ্চিমের কোনো দেশে আশ্রয় নেন। জেনারেল আলী রেজা আসগরি, ইরানের সাবেক প্রতিমন্ত্রী 2007 সালের ফেব্রুয়ারিতে ইস্তাম্বুল সফরকালে তিনি গুম হয়ে যান। ইরানের পারমাণবিক প্রকল্পের সাথে তিনি গভীরভাবে সংশ্লিষ্ট ছিলেন। ইরানি গোয়েন্দারা পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে তারা খোঁজেনি, কিন্তু তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় 4 বছর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি জাতিসংঘের মহাসচিবের কাছে এই বলে নালিশ করেন যে জেনারেল আসগরিকে মোসাদ গুম করে ইসরায়েলের কারাগারে বন্দী করে রেখেছেন।
কিন্তু লন্ডন সানডে টেলিগ্রাফ পত্রিকার রিপোর্ট ভিন্নতর। সেখানে বলা হয় সপক্ষ ত্যাগ করে তিনি পশ্চিমে আশ্রয় নিয়েছেন। তাকে সপক্ষ ত্যাগে মোসাদ যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে এবং তুরস্কে তার নিরাপত্তার দায়িত্বেও ছিল মোসাদ। অন্য একটি সূত্র মতে জেনারেল ফখরি ইরানের পারমাণবিক প্রকল্পাদি নিয়ে অনেক মূল্যবান তথ্য সিআইএকে সরবরাহ করেছেন। জেনারেল আজগরির অন্তর্ধানের 1 মাসের মধ্যে 2007 সালের মার্চে ইরানের আরেক সিনিয়র অফিসার গুম হন। আমির সিরাজি নামের এই কর্মকর্তা রেভলিউশনারি গার্ডের এলিট ফোর্স হিসেবে পরিচিত আল-কুদস ইউনিটে কর্মরত ছিলেন। ইরানের সীমান্ত এলাকার অভিযান পরিচালনার ক্ষেত্রে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইরানি একটি সূত্র লন্ডন টাইমসকে জানায় যে আজগরি ও সিরাজি গুম হওয়ার সময়ই মুহাম্মদ সুলতানি নামের আরেক ইরানি কর্মকর্তাকে গুম করা হয়। সুলতানি রেভলিউশনারি গার্ডের একজন কমান্ডার ছিলেন এবং তার কর্মস্থল ছিল পারস্য উপসাগরে। 2009 সালের জুলাইয়ে পরমাণু বিজ্ঞানী শাহরম আমিরিও দেশ ও সপক্ষ ত্যাগের সিদ্ধান্ত নেন। আমিরি কোম পারমাণবিক কেন্দ্রে কর্মরত ছিলেন। সৌদি আরবে হজ করতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। ইরান সৌদি আরবের কাছে আমিরির সন্ধান চেয়ে কড়া চিঠি লেখে। কয়েক মাস পরে আমিরি আমেরিকায় উদয় হন। আমিরি ইরানের পারমাণবিক কেন্দ্র সম্পর্কে যাবতীয় তথ্য ফাঁস করে দেন। এজন্য তাকে $50 লক্ষ, নতুন পরিচয় এবং আমেরিকার অ্যারিজোনায় একটি বাড়ি করে দেওয়া হয়। সিআইএ দাবি করে আমিরি তাদের সহ পশ্চিমাদের পুরনো এজেন্ট এবং আমিরি তাদেরকে ইরানের পরমাণু কেন্দ্র সম্পর্কে অরিজিনাল ও বাস্তবিক নথিপত্র হস্তান্তর করেছেন। 1 বছর আমেরিকার বসবাসের পর আমিরি তার মন পরিবর্তন করেন। আবার তিনি ইরানে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেন। তিনি আসলে আমেরিকা অস্থিরতার মধ্যে কাটাচ্ছিল। বাস্তবতার সাথে তিনি নানা কারণে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। বাড়িতে একটা ভিডিও বানিয়ে তিনি তা ইন্টারনেটে ছেড়ে দেন। তাতে তিনি বলেন সিআইএ তাকে অপহরণ করেছিল। এর কিছু সময় পর তিনি আরেকটি ভিডিও প্রকাশ করেন। তিনি এতে বলেন প্রথম ভিডিওতে প্রদত্ত তার বক্তব্য সঠিক নয়। কিছু সময়ের ব্যবধানে তিনি 3 নম্বর ভিডিওটি প্রকাশ করে বলেন তার 2 নম্বর ভিডিওর বিষয়বস্তু সঠিক নয়। আমিরি আমেরিকা অবস্থিত পাকিস্তানের দূতাবাসের সাথে যোগাযোগ রাখছিলেন এবং সেখানে ইরানের স্বার্থ পাকিস্তানেই দেখভাল করত। তিনি তাকে ইরানে ফেরত পাঠাতে পাকিস্তানকে বলেন। পাকিস্তান তাকে সহযোগিতা করে। 2010 সালের জুলাই মাসে আমিরি তেহরানে ফিরে আসেন। তেহরানে এক সাংবাদিক সম্মেলনে আমিরি জানান যে সিআইএ তাকে অপহরণ করেছিল এবং তার সাথে নিষ্ঠুর আচরণ করে। এরপর তিনি হাওয়া হয়ে যান। পর্যবেক্ষকরা সিআইএর ব্যর্থতার জন্য দোষারোপ করেন। কিন্তু সিআইএ বলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আমিরির কাছ থেকে পেয়েছি আর ইরান পেয়েছে আমেরিকা। এখন আপনারাই বলুন ইরান না আমেরিকা জিতল? ইরানও প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছিল। 2004 সালের ডিসেম্বরে ইরান ইসরায়েল ও আমেরিকার পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য 10 জনকে গ্রেফতার করে। এর মধ্যে 3 জন তাদের পারমাণবিক কেন্দ্রে কাজ করত। 2008 সালে ইরান ঘোষণা করে যে তারা মোসাদের ঘাঁটি ধ্বংস করেছে। ইরান আরও জানায় যে মোসাদ 3 ইরানিকে প্রশিক্ষণ দিচ্ছিল। 2008 সালের নভেম্বরে ইরান 43 বছর বয়স্ক আশতারিকে ফাঁসি দেয়। ইসরায়েলের পক্ষে তার গোয়েন্দাগিরি করার বিষয়টি প্রমাণিত হয়। বিচার চলাকালে আশতারি জানান ইউরোপে 3 জন মোসাদ গুপ্তচরের সাথে তিনি বৈঠক করেছেন। মোসাদ আশতারিকে নগদ অর্থ ও ইলেকট্রনিক সামগ্রী দেয়। 2010 সালের 28 ডিসেম্বর তেহরানের এডিন কারাগারে সরকার আরেকজন গোয়েন্দাকে ফাঁসি দেয়। তার নাম আলী আকবর সিদাত। সিদাত মোসাদের কাছে ইরানের সামরিক সামর্থ্য এবং রেভলিউশনারি গার্ড কর্তৃক পরিচালিত ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে বিস্তারিত পাচার করেন। বিগত 6 বছর ধরেই সিদাতে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং তুরস্ক, থাইল্যান্ড ও নেদারল্যান্ডে মোসাদের সাথে গোপন বৈঠক করেছেন। এভাবে প্রতিটি মিটিংয়ে সিদাতকে $3,000 থেকে $7,000 দেওয়া হয়। ইরান ঘোষণা দেয় এরকম আরও গ্রেপ্তার করা হবে। কিন্তু 2010 সালে ইরানের পরমাণু প্রকল্পগুলোতে ব্যাপক বিপর্যয় নেমে আসে। এসব কেন্দ্রের যেসব স্পেয়ার পার্টস ব্যবহার করা হয়েছিল তা ছিল খুবই নিম্নমানের। মোসাদের পরিকল্পনার জেরে ইরান মোসাদের নিম্নমানের কোম্পানিগুলোর কাছ থেকে খুচরা যন্ত্রপাতি কিনেছিল। একে একে প্লেন দুর্ঘটনা, ল্যাবরেটরি পুড়ে যাওয়া, পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেশ ও সপক্ষ ত্যাগ, সিনিয়র বিজ্ঞানীদের মৃত্যু, সংখ্যালঘুদের উত্থান এবং বিদ্রোহের পেছনে ইরান মোসাদকে দায়ী করে আসছিল। ইরানের এই ধারণা সঠিক বা ব্যাঠিক যাই হোক, ইরান কিন্তু সন্দেহের চোখে মোসাদকেই 1 নম্বর রেখেছিল। আর মোসাদ মানেই সেই দাগান। ইউরোপীয় গণমাধ্যম একটি ঘটনাকে দাগানের অভ্যুত্থান হিসেবে অভিহিত করে।
2010 সালের গ্রীষ্মকালে ইরানের পরমাণু কেন্দ্রের হাজার হাজার কম্পিউটার উল্টাপাল্টা আচরণ করতে শুরু করে। এই কম্পিউটারগুলো পারমাণবিক কেন্দ্রের কর্মকাণ্ড পরিচালিত হতো। সাক্সনেট নামক এক ভাইরাসে কম্পিউটারগুলো আক্রান্ত হয়। অথচ কম্পিউটারগুলো ছিল খুবই দামি এবং অত্যাধুনিক। নাটাজের সেন্ট্রিফিউজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্যাপক ক্ষতি সাধিত হয়। পর্যবেক্ষকরা ক্ষতির পরিমাণ দেখে মন্তব্য করলেন, এই এক ভয়াবহ সাইবার অ্যাটাক এবং আমেরিকা ও ইসরায়েলের সাথে যুক্ত। প্রেসিডেন্ট আহমেদিনেজাদ ক্ষতির পরিমাণ কমিয়ে দেখাতে চাইলেন এবং বললেন তারা নিজেরাই সংকট কাটিয়ে উঠতে পারবে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে। কিন্তু প্রকৃত সত্য ঘটনা জানা গেছে 2011 সালের শুরুতে। জানা গেল ইরানের পরমাণু কেন্দ্রের অর্ধেক পরিমাণ সেন্ট্রিফিউজ নিশ্চল হয়ে পড়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদের টিম ইরানের পারমাণবিক প্রয়াস পদে পদে বিঘ্ন ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। মোসাদ ক্রমাগত নানা ক্ষতির চেষ্টা করে সফলও হয়েছে। এছাড়া কূটনৈতিক চাপ, জাতিসংঘ কর্তৃক অবরোধ, বোমা তৈরির সরঞ্জামাদি ইরানের জন্য দুর্বল করে তোলা, অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেয়া, মুক্ত বিশ্বের ব্যাংকগুলোকে ইরানের সাথে ব্যবসা চালাতে প্রতিবন্ধকতা সৃষ্টি, ইরানের মধ্যে জাতীয় গোষ্ঠীগত বিরোধ উস্কে দেয়া অন্যতম। ইরানে কুর্দি, আজেরি, বেলোচিস্ট, আরব ও তুর্কমেন জাতিরও বাস। এরা মোট জনসংখ্যার অর্ধেক। এদের মাধ্যমে ইরানের অনেক প্রকল্প বাস্তবায়নের বাধা সৃষ্টি করা হয়েছে। কিন্তু এত আয়োজন সত্ত্বেও ইরানিদের আণবিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা যায়নি। এদিকে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা দাগানকে আলটিমেটাম জেমস বন্ড হিসেবে আখ্যায়িত করেন। দাগান মোসাদের প্রধান পদে পদোন্নতি পান। এদিকে পর্যবেক্ষকরা ভবিষ্যৎবাণী করেন যে 2005 সালের মধ্যে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলবে, কিন্তু এই তারিখ ক্রমশ পেছাতে থাকে। 2007, 9 এবং 11 সালের 6 জানুয়ারি দাগান যখন চাকরি থেকে অবসর নেন, তখন তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দিয়ে যান। আর সেই বার্তাটি হলো ইরানের পারমাণবিক প্রকল্প অন্তত 2015 সাল পর্যন্ত ঠেকিয়ে রাখা গেছে। দাগান তার উত্তরসূরির জন্যও বার্তা রেখে যান, আর তা হলো গত 8 বছর ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে ইরানের পারমাণবিক প্রকল্প বিলম্বিত বাধাগ্রস্ত করে রাখা সম্ভব হয়েছে। অনুরূপ কার্যক্রম যেন ভবিষ্যতে অব্যাহত রাখা হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুতেও তিনি অনুমোদন দিয়ে যাননি। মোসাদের প্রধান হিসেবে দাগান 8.5 বছর ছিলেন। মোসাদের পরিচালক হিসেবে এত দীর্ঘদিন কেউ দায়িত্ব পালন করেননি। দাগানের স্থলাভিষিক্ত হন তামির পার্দো। তিনিও মোসাদের একজন ভেটারান অফিসার। তিনি ইয়নি নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ সহচর। 1976 সালের ইসরায়েলের এনতেতের অভিযানে তিনি ছিলেন হিরো। পরবর্তীতে নানা সফল অভিযানের মাধ্যমে তামির বিশিষ্টতা অর্জন করে। একজন দুর্ধর্ষ গোয়েন্দা, নিউ টেকনোলজির ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অপ্রচলিত দুর্গম অভিযান পরিচালনার ক্ষেত্রে তার বিশেষ সুনাম রয়েছে। দাগান ক্ষমতা ছাড়ার সময় আনুষ্ঠানিকভাবে বক্তৃতাও করেন। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশে মোসাদ বাহিনীর সাফল্য, ঝুঁকি নিয়ে কথা বলেন। তিনি মোসাদের প্রতিটি সদস্যের গুণগান করেন। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়েই মোসাদ সদস্যরা কাজ করে থাকেন। তবে তার কার্যকালে একটি বিশেষ ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেন। ইসরায়েলি সেনা সদস্য গিলাদ শালিদকে হামাস কোথায় লুকিয়ে রেখেছে সে স্থান চিহ্নিত করতে তিনি তার ব্যর্থতার কথা বলেন। গিলাদকে 5 বছর ধরে হামাস লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে হামাস তাকে মুক্তি দেয় বটে, কিন্তু তার বিনিময়ে 100 ফিলিস্তিনি সন্ত্রাসীকে মুক্তি দিতে হয় ইসরায়েলকে। উল্লেখিত ব্যর্থতা সত্ত্বেও দাগানকে শ্রেষ্ঠতম মোসাদ কর্মকর্তা হিসেবে অভিহিত করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদি জাতির পক্ষ থেকে অভিনন্দন জানান। বক্তৃতার শেষে নেতানিয়াহু গভীর আলিঙ্গনে দাগানকে আবদ্ধ করেন। আরেকটি অনন্য অসাধারণ ঘটনা হলো ইসরায়েলি মন্ত্রিসভা দাগানের প্রতি সম্মান দেখাতে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ব্যক্তিগতভাবে চিঠি লেখেন দাগানকে। সেখানে তিনি দাগানের ভূয়সী প্রশংসা করেন। দাগানের জন্য প্রকৃত প্রশংসাসূচক ঘটনা ঘটেছিল অবসর নেয়ার 1 বছর আগে। মিশরীয় পত্রিকা আল আহরাম এর একটি প্রতিবেদনের কথা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। আলী আহরাম পত্রিকা বরাবরই ইসরায়েল বিরোধী। ইসরায়েলের জন্য তার বরাবরই ক্ষতিকর এবং উগ্র। এই পত্রিকায় 2010 সালের 16 জানুয়ারি সুপরিচিত সাংবাদিক আশরাফ আবু আল হাউল মোসাদ এবং দাগান নিয়ে ওই নিবন্ধটি লেখেন। সেখানে তিনি লেখেন, ইরানের পারমাণবিক প্রকল্প বহু আগেই সমাপ্ত হওয়ার কথা ছিল। ইরানিরা ভালো করেই জানে তাদের পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদের মৃত্যুর পেছনে কার হাত বিদ্যমান।
ইরান প্রতিটি শীর্ষ নেতা ভালো করে একটি নাম জানেন যিনি সকল অঘটনের কেন্দ্রবিন্দু, আর সেই নামটি হলো দাগান। আবার সাধারণ লোকের কাছে মোসাদের প্রধান হিরো দাগানের নামটা তেমন পরিচিত নয়। দাগান কাজ করেন শান্ত পদক্ষেপে, নিবিষ্ট মনে এবং গণমাধ্যম থেকে দূরত্ব বজায় রেখে চলেন। কিন্তু 7 বছর ধরে ইরান সরকারের কাছে ছিলেন বিভীষিকা হিসেবে। ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি তিনি রুখে দিতে সমর্থ হয়েছিলেন। মিশরীয় পত্রিকার ওই সাংবাদিক আরও লেখেন, মধ্যপ্রাচ্যে মোসাদ অনেক দুঃসাহসিক অভিযান পরিচালনার জন্য দায়ী। বিশেষ করে সিরিয়া, হিজবুল্লাহ, হামাস এবং ইসলামিক জিহাদের বিরুদ্ধে দাগানের কৌশল ও কর্তৃত্বের বিষয়টি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। মিশরীয় সাংবাদিক আল হাউল তার লেখার উপসংহারে টানেন এভাবে যে সব কৃতিত্বের মূলে দাগানকে ইসরায়েলের সুপারম্যান হিসেবে অভিহিত করা যায়। 1948 সালে যখন মোসাদের জন্ম, তখন ইসরায়েলের এই সিক্রেট সার্ভিস কোনো সুপারম্যান ছিলেন না। তখন গুপ্তচর ভিত্তিতে কিছুটা অভিজ্ঞ লোকদের মোসাদে জড়ো করা হয়েছিল। প্রতিষ্ঠার প্রথম বছরে এই ত্যাগ ও চোরাগুপ্ত হামলায় পারদর্শী বর্ধনশীল এই সংস্থাকে নানা রকম সহিংসতা, অন্তর্কুন্দল, নিষ্ঠুরতা এবং হত্যাযজ্ঞ ইত্যাদি মোকাবেলা করতে হয়েছিল।